আপনার বন্ধু হয়তো কোনো সময় বলে থাকতে পারে, আরে এটা তো জেনেরিক মেডিসিন, খেয়ে কোনো কাজ হবে না। তো কি এই জেনেরিক মেডিসিন? জেনেরিক মেডিসিনের কনসেপ্টটা কি জানবো এই ভিডিওতে। হাই এভরিওয়ান, আশা করি সকলেই সুস্থ আছেন। তো জেনেরিক মেডিসিনের কনসেপ্টটা কি সেটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেব। সাপোজ আপনার জ্বর হয়েছে বা মাথা ধরেছে, তো আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল প্যারাসিটামল নিতে হবে। সেখানে ডাক্তার যদি সেটাকে লিখে দেয় ক্যালপল, তাহলে সেটা একটা কোম্পানি তৈরি করছে। যদি কেউ লিখে দেয় ডোলো, সেটা কোম্পানি বি তৈরি করছে। অথবা কোনো ডাক্তার সেটা কম্বিনেশন ড্রাগ হিসাবে লিখে দিতে পারে অন্য কিছু, যেটা কোম্পানি সি তৈরি করছে। আবার কোনো কোনো জায়গায় শুধু প্যারাসিটামল হিসাবে সেটা পেয়ে যাবেন, যেটা কে বলা হয় জেনেরিক মেডিসিন। তো এর মধ্যে তফাৎটা কি? এই যে কোম্পানি সাজানো গোছানো নাম দেওয়া আছে সেটা হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিন, আর যেটার কোনো সাজানো গোছানো নাম নেই, প্লেন প্যারাসিটামল হিসাবে পাচ্ছেন, সেটাকে বলা হচ্ছে জেনেরিক মেডিসিন। তো একটা মেডিসিন জেনেরিক হিসাবে থাকছে আর একটা ব্র্যান্ডেড হিসাবে থাকছে, এর দরকারটা কী ছিল সেটা বোঝার জন্যে একটা ছোট্ট জিনিস বুঝে নিতে হবে। সাপোজ মনে করুন এক্স একটা ড্রাগ, যেটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। অ্যান্টি হাইপারটেনসিভ বলতে কি বোঝায়? তো আপনার ব্লাড প্রেশার সেটাকে সে কমাবে, যেটা আমাদের প্রচলিত ভাষায় ব্লাড প্রেশারের ওষুধ হিসাবে সবাই জানে। তো এক্স অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগটা, সেটা তো আর কেউ স্বপ্নে এসে তার কাউকে ফর্মুলা দিয়ে যায়নি যে বাবা এটা নাও, এই ফর্মুলাটা দিয়ে ওষুধটা তৈরি করো, এতে সবার ব্লাড প্রেশার কমে যাবে। সেরকম তো আর হয় না। সেই জন্য একটা মেডিসিনকে ডিসকভার করতে হয়, মানে বেটার টু সে ডেভেলপড করতে হয়। তো সেটা করে কারা? একটা গ্রুপ অফ সায়েন্টিস্টের টিম, যেখানে সায়েন্টিস্ট কিছু থাকে, কিছু ফার্মাসিস্ট থাকে, কিছু মলিকিউলার বায়োলজি বা মলিকিউলার সায়েন্টিস্ট যারা থাকে তারা থাকেন, কিছু বেসিক ফার্মাকোলজি যারা পড়াশোনা করে তারা থাকেন। দিয়ে একটা টিম তৈরি হয়, তারা রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে কোনো একটা মলিকিউল আবিষ্কার করে। তারপর সেটা একটা সিরিজ অফ ট্রায়ালের মধ্যে দিয়ে যায়, এবং সেখানে সেই সব পাস হয়ে গেলে গভর্নমেন্ট সংস্থা সেখানে একটা সিল বা ছাপ্পা মেরে দিয়ে বলে, হ্যাঁ, এক্স একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যার মাধ্যমে ব্লাড প্রেশার কমবে। তো এই গ্রুপ অফ সায়েন্টিস্ট যারা কাজ করছে, তারা তো আর কেউ ইন্ডিভিজুয়ালি কাজ করে না, তারা কোনো না কোনো কোম্পানির আন্ডারে তারা বেতনভুক্ত করবে। তো সেই কোম্পানি যেহেতু এত টাকা খরচ করে সেই ড্রাগটা ডেভেলপ করছে, সে নিশ্চয়ই তার উপরে একটা পেটেন্ট নেবে। তো এই পেটেন্ট কি? সাধারণ ভাষায় বুঝতে গেলে একটা লেখক বা গায়ক যেরকম তার লেখা বা গাওয়া গানের উপরে কপিরাইট নেয়, সেই রকমই এটা মেডিসিনের উপরে সেই কপিরাইট ধরনেরই একটা জিনিস, যেটাকে বলা হয় পেটেন্ট। এর মেয়াদ থাকে অলমোস্ট 20 ইয়ার, কোনো কোনো ক্ষেত্রে 15 থেকে 25-এর মধ্যে ভ্যারি করে, সেটা সাধারণত 20 বছর হয়। তো এই 20 বছর পর্যন্ত সেই কোম্পানি, মানে ইনোভেটর কোম্পানি ছাড়া সেই ড্রাগটা আর কেউ তৈরি করতে পারবে না। এই 20 বছরের মধ্যে সেই কোম্পানি কি করে, তার যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কস্ট, মার্কেটিং কস্ট, প্রমোশন কস্ট, যেসব কিছু থাকে, সেই সব ওই মেডিসিনের এমআরপির ওপরে সে তুলে নেয়। তো সাধারণত সে একচেটিয়া একাই যখন বিজনেস করছে, সেক্ষেত্রে মেডিসিনের দামটা বেশি হবে, এবং সেখানে সে ব্যবসা করে একটা মোটা প্রফিট সে করবে। এর মধ্যেই আমাদের ভারতবর্ষে দুটো ঘটনা ঘটে গেছে। 1 নম্বর, তখন ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিলেন, প্রায় 1970-এর দশকে। গভর্নমেন্টভাবে কি ঘোষণা দেওয়া হলো? বলা হলো পেটেন্ট অন মেডিসিন ইন ইন্ডিয়া। মেডিসিনের ওপরে কোনো পেটেন্ট থাকবে না।
এই ঘোষণা যখন দেওয়া হলো তখন কি হলো, যেসব আমাদের কিছু কিছু ঔষধ কোম্পানি ছিল ছিটেফোঁটা, তারা ওই যাদের পেটেন্ট মেডিসিন ছিল সেই সব মেডিসিনগুলোকে ফটোকপি করে নিজেরা তৈরি করতে লাগলো। এবার কার মাথার ঘাম কে পায়ে ফেলে আবার নতুন ওষুধ তৈরি করবে, আপনার কষ্টের ফল যখন অন্যজন ভোগ করে। তো তারপরে কি হলো, 1980-র শেষে, মানে 80-র দশকের শেষের দিকে এবং 90-এর দশকের প্রথমের দিকে আবার আর একটা ঘোষণা আসলো। বলা হলো যে মেডিসিনের ওপরে পেটেন্ট থাকবেই, কিন্তু সেটা ফর্মুলার উপর নয়, সেটা প্রসেস অফ ম্যানুফ্যাকচারিংয়ের ওপর। মানে ধরুন একটা ওষুধ আপনি তৈরি করছেন 30°C তাপমাত্রায়, আর সেই একই ওষুধ আমি তৈরি করছি 29°C। তাহলে বেসিক্যালি কী হলো ব্যাপারটা, আপনার কাছে পেটেন্ট যেটা ছিল সেই পেটেন্টটা কিন্তু আমার কাছেও চলে আসলো। তাহলে কি আপনার মতো আমিও ব্যবসা করতে পারবো। তো তখন কী হলো না, তো বাইরে থেকে যে এমএনসি কোম্পানিগুলো মেডিসিন কিছু ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করতে থাকে, সেগুলোকে এখানকার যারা ছোটোখাটো কোম্পানি আছে তারা সেটাকে ফটোকপি করে নিজেদের ব্যবসা করে এবং সেখানে বাজারে মার্কেটিং করে। এই সময়টায় ভারতবর্ষে কী হয়েছিল যে মিডল ক্লাস পপুলেশান সেটা কিন্তু খুবই দ্রুত গতিতে উপরের দিকে উঠছে, মানে মিডল ক্লাস পপুলেশান বাড়ছে। সেক্ষেত্রে কি বাইরের এমএনসি কোম্পানিগুলো এই পপুলেশনের যে এত বড় একটা পপুলেশন সেটাকে ইগনোর করতে পারছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, তারা 2 পয়সা কামাবে বলে, 2 পয়সা ইনকাম করবে বলে ইন্ডিয়াতে তাদের মেডিসিন যেই ইন্ট্রোডিউস করছে, এখানকার যারা ছোটোখাটো কোম্পানি আছে তারা সেটাকে ফটোকপি করে সেটাকে মার্কেটে ছেড়ে দিচ্ছে। তাহলে এই ফার্মা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তখন একটা ফটোকপি ইন্ডাস্ট্রি নামে তৈরি হলো। সাধারণতই কী হবে, যখন এত স্কোপ ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে, তখন 1919 থেকে 2000-এর মধ্যে ভারতবর্ষে ফার্মা কোম্পানি অনেক বেড়ে গেল। তখন কী হলো, ফার্মা ইন্ডাস্ট্রি একটা রমরমা ব্যবসা, রমরমা ব্যাপার চলে আসলো। তারপরে এর কিছু পরে মোটামুটি 2000-এর পরবর্তীকালে হচ্ছে আমরা আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে যখন ঢুকলাম আস্তে আস্তে, তখন কী হলো যে আমরা সেই পুরানো পেটেন্ট ল যেগুলো দেশে ছিল সেগুলোকে বাদ দিয়ে আবার আন্তর্জাতিক পেটেন্ট লতে আবার ফিরে গেলাম। তো এখন কি হয় যে কিছু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে তারা যেসব মেডিসিনগুলো বের করছে সেগুলো যখন 15 বছর তাদের পেটেন্টের বা 20 বছর তাদের পেটেন্টের ভ্যালু শেষ হয়ে যায়, তখন যেসব ছোটোখাটো কোম্পানিরা আছে তারা সেগুলোকে ডেভেলপ করে, এই সব মেডিসিনগুলোকে ম্যানুফ্যাকচার করে মার্কেটে ছেড়ে দেয়। তাহলে পুরো টোটাল সামারিটা কী দাঁড়ালো, যে ভারতবর্ষে কিছু ফার্মা কোম্পানি, ফার্মা ইন্ডাস্ট্রি তৈরি হলো এবং প্রথমে ফটোকপি ইন্ডাস্ট্রিতে পরিণত হলো, আবার এখন যখন 15 বছর পার হয়ে যাচ্ছে তারপরে সেই মেডিসিনটাকে নিজেদের নামে তৈরি করে চালাচ্ছে। সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে আমাদের এখানে যে পার্টিকুলার পিওর ব্র্যান্ডেড মেডিসিন নেই বললেই চলে, প্রায় সবই জেনেরিকের ক্যাটাগরিতেই পড়ে যাচ্ছে। তাহলে আমাদের জেনেরিক আর ব্র্যান্ডেডের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ফার্মা রিলেটেড বা মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। যদি ভিডিওর ব্যাপারে কোনো মন্তব্য থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো ইনফরমেশন জানানোর থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে নোটিফিকেশন হিসাবে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।